চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট ডক্টর জহির বিশ্বাস। শুভ সকাল, কেমন আছেন? ভেরি গুড, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করেছেন, সো সেই সম্পর্কে একটু অভিজ্ঞতা জানতে চাই। এত সেক্টরে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং ডিফারেন্স কি আসলে সেক্টরগুলোতে? আসলে আমি ছোটবেলায় তো আমার এটি কালচারাল ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বড় ভাই পাঞ্জাব বিশ্বাস, উনি সাবেক সংসদ সদস্য, তিনি অনেকগুলো বই লিখেছেন। আমার বাবা একজন লোকশিল্পী ছিলেন। তো এরকম পারিবারিক একটা পরিবেশে ছোটবেলা থেকেই নাটক, গান, কিস্সা এরকম একটা আবহে বড় হয়েছি। পরে নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে লেখাপড়া করেছি। তখনই রেডিও, টেলিভিশন এবং ফিল্মে জড়িত হই। কিন্তু নাটক বিষয়ে তো তখন কর্মসংস্থান ছিল না। পরবর্তীতে আমি কিছু টেকনিক্যাল কাজ শিখি, যেমন আমি ক্যামেরা চালাতে পারি। আমি ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে একটা মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি করেছি, ওটা ক্যামেরা চালিয়েছি, আমি এক্সাম্পল হিসেবে বললাম। তো এই সেক্টরগুলোতে কাজ করার পাশাপাশি আমি আরও কিছু সেক্টরে কাজ করেছি। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করেছি। তার ফলশ্রুতিতে মিশর, সিরিয়া, জর্ডানে কাজ করেছি, জাতিসংঘে কাজ করেছি, ওয়ার্ল্ড ব্যাংকে 2বার কাজ করেছি, সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ায় কাজ করেছি, তারপর অ্যাকশন-এইডে কাজ করেছি। একটা টেলিভিশন সেন্টারের প্রডিউসার ছিলাম, 5টা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। সো 5টা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা কেমন? এবং আপনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানও ছিলেন এবং ডিনও হয়েছিলেন, কেমন ছিল শিক্ষকতার পেশাটা? আসলে আমার ভেতরে ছোটবেলা থেকেই একটা নলেজ প্র্যাকটিসের একটা প্রবণতা ছিল। আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকেই বিশ্ববিদ্যালয়ে যাই। প্রথমে পার্ট টাইম ছিলাম, তারপরে ফুল টাইম, তারপর বিভাগীয় প্রধান, তারপর ডিনও হয়েছি। তা আমার ভেতরে যেটা কাজ করতো, যে আমি 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ছাত্রছাত্রীদের জন্য কাজ করতাম এবং গরিব ছাত্রদের জন্য আমি নিজের বেতন থেকে টাকা দিতাম এবং তাদের অর্থের উৎস যোগান করে দিতাম, ব্যবস্থা করে দিতাম। কারণ অনেকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা থাকতো না, কিন্তু তারা সরকারি জায়গায় চান্সও পেত না, কিন্তু পড়বে কোথায় তারা? আর পছন্দের সাবজেক্ট আমি তো পড়িয়েছি কোথায়? ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে, মিডিয়া কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্টে। এগুলো বিষয়ে একটা নেশার মতন, তার ভিতরে যদি প্যাশন থাকে, ছবি আঁকার মতন, গান গাওয়া, নাচ করা, শিল্প সংস্কৃতি, এগুলো মিডিয়া, এগুলো আসলে অন্তর থেকে হয়, জেনেটিক, ভিতর থেকে হয়। তো ওরকম ছাত্রছাত্রী যারা আসে, আমি বুঝতে পারি যে ওর মধ্যে এটা আছে এবং ওর প্রবল ইচ্ছা, কিন্তু ওর পয়সা নাই। তখন আমি এটা ওকে সহযোগিতা করতাম। আর দেখতাম যে এগুলো পড়ে অনেকে এই দেশে এমপ্লয়াবিলিটি হবে না, জব পাবে না, তখন তাদের ইংরেজি শেখার জন্য আমি উৎসাহিত করতাম। আমার অনেক ছাত্রছাত্রী পৃথিবীর অনেক দেশে লেখাপড়া করছে, কর্মসংস্থানে আছে। এটা আমার ভীষণ ভালো লাগে, এটাই আমার অভিজ্ঞতা, টিচিংয়ের সবচেয়ে বড় অভিজ্ঞতা এবং অর্জন ওটাই। বাহ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ যে প্রজন্ম আছেন, তাদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে আমাদের আসলে করণীয় কি? আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্টে আছি, যেটি শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাসেট প্রজেক্ট। এটার পূর্ণ মিনিং হচ্ছে যে অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন। এটার মিনিং হচ্ছে যে এই অ্যাসেট প্রজেক্ট সংক্ষিপ্ত রূপে, যে এখানে যারা তরুণ তরুণী আছে 16 বছর থেকে 34 বছর বয়স পর্যন্ত, অনগ্রসর একটি জনগোষ্ঠী আছে আমাদের দেশে, যারা হয়তো মেইন স্ট্রিমে উঁচু ধরনের চাকরি পাবে না। তারা অনেক টেকনিক্যাল কাজ শিখে তারা এমপ্লয়াবিলিটি বা চাকরির সক্ষমতা বাড়াতে পারে, এবং তারা এটা করছেও। তারা বিভিন্ন কারিগরি শিক্ষা নিয়ে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অ্যাসেট প্রকল্প, সারা দেশে যে কারিগরি শিক্ষা, সেখানে তারা বৃত্তি পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, এবং তারা বিভিন্ন ট্রেডে নিজেকে ট্রেন্ড করে দেশে বিদেশে তারা চাকরি করছে এবং আয় করছে। এভাবে কি হচ্ছে, একটি তরুণ বা একটি তরুণী ফ্যামিলির বোঝা হচ্ছে না, সম্পদ হচ্ছে, এবং আসলে তারা সমাজের, রাষ্ট্রের সম্পদ হচ্ছে।
তো এর সাথে স্মার্ট বাংলাদেশের সংযোগটা কি, স্মার্ট বাংলাদেশ ব্যাপারটা কি, যে ধরুন 2021 সাল পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টটার একটা বাস্তবায়ন হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন যে স্মার্ট বাংলাদেশ করবে, ডিজিটাল বাংলাদেশ 21 পর্যন্ত 2021, এরপরে 2041 পর্যন্ত স্মার্ট বাংলাদেশ কনসেপ্ট একটা ডেভেলপ করলেন। এটার মূল জিনিসটা কি, 4টা জিনিস সেখানে: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমিক্স। তো এই 4টা স্তম্ভের উপরে যে কনসেপ্টটা, তো এটার মূল জিনিসটা কি, যে পাওয়ারটাকে, ক্ষমতাটাকে ডিসেন্ট্রালাইজ করে 64 জেলায় আনাচে কানাচে সব মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া, যে তারা যেন ডিজিটালাইজড ফ্যাসিলিটিস পায়, তারা যেন লাইন দাঁড়িয়ে কাজ করতে না হয়, ঘরে বসে কম্পিউটারে বসে কাজগুলো করতে পারেন, তাতে তার সময় বেঁচে যায়। এর পাশাপাশি রাষ্ট্রের একটা বৈশ্বিকভাবে রাষ্ট্রের একটা স্ট্রেংথ তৈরি হবে বিশ্বের বুকে, বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হবে, যেটাকে বলা হয় নেশন ব্র্যান্ডিং, যে আমার দেশ কতভাবে এখন কিন্তু রাষ্ট্র, আমাদের দেশের রাষ্ট্র ডেভেলপিং কান্ট্রি হিসেবে ইকোনমিক যে জায়গায়, যে গ্রোথ যে জায়গায় পৌঁছেছে, সেটি অনেক রাষ্ট্রের কাছে কিন্তু অনেক রোল মডেল, যে বাংলাদেশ রাষ্ট্রটি অনেকভাবে এগিয়ে যাচ্ছে এবং তরুণ তরুণী এখানকার মেইন ফোর্স, এবং আমরা এই মেইন ফোর্সকে এমপ্লয়াবিলিটি দেওয়ার জন্য, তাদের বাড়ানোর জন্য আমরা বিভিন্ন ট্রেডে তাদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছি। একটা জিনিস ধরেন, আমি সিম্পল করে বলি, আমাদের দেশে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় আছে মেইন স্ট্রিমে, আমি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, পরে জর্ডান বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা স্কিলস নিয়ে পড়তাম না বা এটার পিছনে ছুটতাম না। কিন্তু দেখেন যে চারুকলা থেকে যে ছাত্রটি পড়েছে, যে ভালো গ্রাফিক ডিজাইন করতে পারে, ওর কিন্তু সংসার ভালো চলে এবং সে কিন্তু মানে বেশ সচ্ছলভাবে চলতে পারে, অনেক আয় করতে পারে, সম্মানের জীবন। কিন্তু শুধু ছবি আঁকে, সে কিন্তু এমপ্লয়াবিলিটি নাই। মানে এমপ্লয়াবিলিটি কি, যে এমপ্লয়মেন্টের জন্য সে এবিলিটি হারিয়েছে। তার কারণটা কি, সে হাতে কলমে দক্ষতা নেই, সফট স্কিল আছে। ধরুন আপনি জ্ঞানী, কিন্তু আপনার জ্ঞানটা প্রকিউর করবে কে, কিনবে কে? কিন্তু আপনি খুব ভালো, এই যে আমার সামনে দেখা যাচ্ছে যে একটা ফুল আছে, যে কত সুন্দর, এই ফুলটি যে বানিয়েছে এবং এটি সেল করেছে, এটি কিন্তু বিক্রয়ের মধ্যে চলে আসলো। তো আমার জ্ঞানকে কিনবে কে? আমার মধ্যে যদি আমি এই যে ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা যদি আমি চালাতে পারি, তাহলে কি করতে পারবো? আমি নিজেকে এই সময়টা বিক্রি করে নিজের এস্টাবলিশমেন্ট তৈরি হবে। অর্থাৎ প্রতিটা মানুষ সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, পরিবারের ভেতরে সম্পদে রূপান্তরিত হবে। স্মার্ট বাংলাদেশের মূল কনসেপ্ট হলো যে এই 4টি পদ্ধতিতেই রাষ্ট্র এগিয়ে যাবে। এটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এখানে স্মার্ট বাংলাদেশ কনসেপ্টটা বাস্তবায়নের জন্য অনেক মানুষের অবদান থাকতে হবে। এটি কনসেপ্টই রয়ে যাবে, বাস্তবায়ন হবে না যদি আমরা সোসাইটির মানুষেরা এগুলোর উপরে কোনো ধারণা না রাখি। কারোর ধারণা রাখবেন, সরকার প্ল্যান দিয়েছেন, উনি বাস্তবায়ন করছেন, কিন্তু জনগণকে যদি সম্পৃক্ত করা না যায়, সরকারের এটি সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। কেন? আমি এটাকে ওন করি না, সরকার ওন করে। আমি মনে করি যে সরকার বিযুক্ত আমার থেকে। তো বলা হয়েছে যে পলাশীর প্রান্তরে ইংরেজদেরকে, ওখানকার মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখেছিল, তারা একটা করে ছোট্ট ঢিল নিক্ষেপ করতো, তাহলে ইংরেজরা ওই ঢিলের নিচে চাপা পড়েই মরে যেত। কিন্তু ওখানকার জনগণ ইংরেজদেরকে নবাবের সাথে যে দ্বন্দ্ব, নিজেদেরকে বিযুক্ত করে দেখেছে। অর্থাৎ বলেছে তারা রাজায় রাজায় যুদ্ধ, আমরা কেউ না। তার মানে স্মার্ট বাংলাদেশকেও যদি জনগণ নিজের মনে না করে, তাহলে তো হবে না, ওই ওরকমই হবে, ব্যর্থ হয়ে যাবে। তাহলে এটার জন্য করণীয় আছে। করণীয়টা কি? সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি মিডিয়া এবং কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে মনে করি যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সারা দেশে তরুণ তরুণী, অভিভাবক
শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এসব ব্যাপারে সচেতন করতে হবে, এডুকেটেড করতে হবে, তাহলেই এটার বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, যারা নিজের পায়ে দাঁড়াতে চান, যে স্টুডেন্টগুলো রয়েছে বা নিজের জন্য কিছু করতে চান, সেই নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমি সবসময় বিভিন্ন সেমিনারে বা টক শোতে বা ক্লাসে স্টুডেন্টদের সাথে বা সামাজিক যে কোনো জায়গায় যখন আমি মিশি, আমার ভেতরে একটা প্রবণতা আছে যে মানুষকে সুযোগ পেলে আমি একটু হলেও গাইড করার চেষ্টা করি, যেটুক পারি। মানে আমি যদি দেখি যে আপনার সাধ্যে যতটুকু কুলায়, হ্যাঁ, আমার সাধ্যে যতটুকু বলে, এটা আমার মধ্যে একটা মানে এটা ইনহেরেন্ট, আমার ভিতরে এটা আছে। আমি যেটা বলতে চাই সবাইকে, এটা একটা বড় প্ল্যাটফর্ম, এই অনুষ্ঠানের অনেক দর্শক শ্রোতা আছে, এই অনুষ্ঠানটা অনেক পপুলার। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে একটি বার্তা দিতে চাই। সেটি হলো যে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে অনেক সংস্কৃত সাবজেক্ট আছে, এর এমপ্লয়াবিলিটি কোথায়? দর্শন সাবজেক্ট আছে, এর এমপ্লয়াবিলিটি কোথায়? আমি বলছি না যে এই জ্ঞান বাদ দিয়ে রাষ্ট্র চলবে, কিন্তু সে যখন পড়বে তার সংসার চলার জন্য ওই মানুষটি কোথায় দাঁড়াবে, এটা একটা ভাবতে হবে। যে ড্রামাটিক্স পড়েছে, চারুকলায় পড়েছে, গানে পড়েছে, নৃত্যকলায় পড়েছে, এগুলোর ভ্যালু আছে, কিন্তু এই ভ্যালুটা দিচ্ছে কে? সরকার, না কর্পোরেট সোসাইটি, নাকি কোনো অভিভাবক? কে দিচ্ছে? এটা ভাববার ব্যাপার আছে। তো এই কথা ভেবেই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনার মনের যে খোরাক, তার জন্য যে লেখাপড়া, সেটা আপনি করেন। আপনি লটারিতে একটা সাবজেক্ট পেয়েছেন, মনের মতো একটা সাবজেক্ট পান নাই, পড়তে হবে, পড়েন। কিন্তু আপনি নিজেকে বাঁচাবেন কী করে, রক্ষা করবেন কী করে? কারণ আপনাকে তো বাঁচতে হবে। সোসাইটি কম্পিটিটিভ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, রাষ্ট্র আগাচ্ছে, মানুষের ইনকাম বাড়ছে, এর সাথে আপনি যদি তাল মেলাতে না পারেন, তাহলে তো আপনি ছিটকে পড়ে যাবেন। আপনার অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন আছে। তার জন্য তরুণ তরুণীদের স্পেসিফিক আমার অ্যাডভাইস হচ্ছে, আপনি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, এগুলোতে মনোযোগ দেন, তাহলে আপনার এই সমস্যা আর থাকবে না। অর্থাৎ আপনি যে সাবজেক্টে যে বিষয়ে লেখাপড়া করুন, আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কিলস, কম্পিউটার স্কিলস, হাতে কলমে বিভিন্ন ট্রেড, হ্যাঁ, আমরা যে বিভিন্ন শর্ট কোর্স দেখি যে কত কিছু আছে, সেগুলো আপনার শিখতে হবে। তার সাথে যেটা ম্যাচ করে সেগুলো তাকে শিখতে হবে। আচ্ছা, এখন আপনি বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টে কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। কাজ কেমন চলছে এবং কিভাবে পরিচালিত হচ্ছে? এটি আমাদের 64 জেলাতেই, সারা দেশে সকল বিভাগে আমাদের তরুণ তরুণীদের, এই মুহূর্তে আমরা সারা দেশে যেটা শেষ করলাম, সারা দেশে ইনোভেটিভ স্কিলস কম্পিটিশান করলাম, স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশান। এটা আমরা ছোটোবেলায় বিজ্ঞান প্রতিযোগিতা করতাম, সেটির মডার্ন ভার্সান। ওই বিজ্ঞান প্রতিযোগিতার ভেতরে যে প্রজেক্টগুলো থাকতো, সেই প্রজেক্টগুলো ওখানেই মারা যেত। কিন্তু এখন রাষ্ট্র কি করেছে? স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি, বাস্তবের এর প্রয়োগ আছে। সেটি কি, তারা যেসব প্রকল্প ওই বিজ্ঞান মনস্কতা আছে, মানুষের কাজে লাগবে, তারা পুরস্কৃত হচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, হ্যাঁ, অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং সেই সব প্রজেক্ট নিয়ে জনগণের সাথে আবার এটা প্রয়োগের জন্য সকল ধরনের মার্কেটিং ব্যবস্থা আছে, এবং এগুলোর জন্য সরকারের, বিশ্ব ব্যাংকের ফান্ড আছে। এবং আমাদের এই জুলাই মাসের 18 তারিখে একটা ন্যাশনাল কম্পিটিশন হবে, যেটি সারা দেশের জেলার থেকে সেরা হয়ে, বিভাগ থেকে সেরা হয়ে এই জাতীয় পর্যায়ে আসবে। এখানে যারা সেরা হবে, সেখান থেকে সেরা প্রজেক্টকে আমরা জনগণের যাতে কাজে লাগে, তার জন্য আমরা হয়তো কোনো বাস্তবায়ন পর্যায়ে সরকার যাবে। তো এটা কত বড় একটা ব্যাপার। এর মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউট, যে কারিগরি শিক্ষার বিভিন্ন কেন্দ্র আছে সারা দেশে, তার মধ্যে প্রচুর ট্রেড আছে। ট্রেড হচ্ছে, ধরুন একটা গ্রাফিক ডিজাইন বা একটা ওয়েল্ডিং, এগুলোকে আমরা ট্রেড বলছি। যে এই ধরুন ফ্যাশন ডিজাইন, এটা একটা ট্রেড। এবং কত ধরনের কিছু আছে যেগুলো শিখে ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। অ্যাসেট প্রকল্পের মাধ্যমে সারা দেশে এই কাজটি চলছে। এবং এই প্রকল্পে আমার দায়িত্ব যেটা, সেটি হচ্ছে যে
রেডিও, টেলিভিশন অথবা প্রিন্টিং মিডিয়া, পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, যত ধরনের প্রচার মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে এই ট্রেডগুলোকে পপুলার করা এবং মানুষকে জানানো যে যে তারা কি করতে পারে, তাদের কি সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে দিচ্ছে, এবং তারা এটা শিখে কি করতে পারে, এটা শেখা কেন দরকার, এগুলোর অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা বৃদ্ধি করা, এগুলো আমার নিজের কাজ। আর আমি তো মিডিয়ার সাথে আগে থেকেই যুক্ত ছিলাম, ডেভেলপমেন্ট সেক্টরেও কাজ করেছি, এই জন্য এটা আমার এই কাজটি আমি খুব এনজয় করছি এবং খুব ভীষণভাবে আমার ভালো লাগছে। কারণ এখানে টিভিসি তৈরি করতে হয়, এখানে অডিও ভিজুয়াল তৈরি করতে হয়, স্ক্রিপ্ট তৈরি করতে হয়, এগুলো আমি লেখালেখি করি, আমার গল্প, উপন্যাস, নাটক আমার আছে প্রকাশিত। সো আমি যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মানুষ, এখানে আমার ওই কাজগুলোই করতে হয়। আমি বিশ্ববিদ্যালয়ে যা করতাম এখানে যা করছি, আর আগে এনজিও ডেভেলপমেন্ট সেক্টরে যা করতাম, আসলে কিন্তু কোনো ডিফারেন্স নাই, একই কাজ, শুধু প্ল্যাটফর্ম আলাদা। সো ইটস ভেরি বিউটিফুল, আই এম এনজয়িং এ লট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কিছু কথা বলেছেন, বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।